গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, গত কয়েকটা ক্লাস জুড়ে আমরা কিন্তু বায়ুমণ্ডল সম্পর্কে আলোচনা করছি, তাই তো? তোমাদের বইতে যে দ্বিতীয় অধ্যায় রয়েছে বায়ুমণ্ডল, সেখান থেকে আমরা বায়ুমণ্ডলের সম্পর্কে কি কি জেনেছি তোমাদের মনে আছে? বলো তো, আমরা বায়ুমণ্ডল সম্পর্কে ইতিমধ্যে কোন কোন বিষয়গুলো সম্পর্কে জেনেছি? ভেরি গুড। বায়ুমণ্ডলের ধারণা। আর কি জেনেছি? বায়ুমণ্ডলের উপাদান সম্পর্কে জেনেছি, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সম্পর্কে জেনেছি, তাই তো? এছাড়া বায়ুচাপ এবং আর কি জেনেছি? বিশ্ব উষ্ণায়ন এবং তাপমণ্ডল সম্পর্কেও কিন্তু আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি। এরপর স্টুডেন্ট, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি কিন্তু হলো বিভিন্ন ধরনের যে বায়ুপ্রবাহ রয়েছে, সেই বিভিন্ন ধরনের বায়ুপ্রবাহ সম্পর্কে। সেই বিভিন্ন ধরনের বায়ুপ্রবাহগুলি কি কি? যেমন রয়েছে নিয়ত নিয়ত বায়ুপ্রবাহ, তারপর কি রয়েছে সাময়িক বায়ুপ্রবাহ, আকস্মিক বায়ুপ্রবাহ, স্থানীয় বায়ুপ্রবাহ। এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমরা আজকের ক্লাসটা শুরু করব। তার আগে গত ক্লাসের পড়া তোমাদের কেমন মনে আছে চলো একটু দেখে নেই। আচ্ছা, আশা করি তোমরা গত ক্লাসের পড়াগুলো মনোযোগ দিয়ে শুনেছো, তাই তো? গত ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম মনে আছে? বলো তো, কি নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম? আমরা গত ক্লাসে কিন্তু আলোচনা করেছিলাম যে বিশ্ব উষ্ণায়ন ও গ্রিনহাউস গ্যাসের প্রভাব এবং বায়ুর যে চাপ বলয় আর বায়ু প্রবাহ সম্পর্কে, তাই তো? তোমরা আমাকে বলো তো, এই যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডল কাকে বলে? মনে আছে তোমাদের? বলো। ভেরি গুড। কি যে অদৃশ্য আবরণ, তাই না? তাহলে ভালো করে বললে কি হবে? যে অদৃশ্য আবরণ অতি সূক্ষ্ম ধূলিকণা এবং যে গ্যাসীয় এবং জলীয় বাষ্প উপাদান নিয়ে পৃথিবীর চারিদিকে আবর্তন করছে, কার দ্বারা? মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা। তাকেই কিন্তু আমরা কি বলছি? বায়ুমণ্ডল, তাই তো? তোমরা বায়ুমণ্ডলের উপাদান পড়েছো। বলতো, এই বায়ুমণ্ডলের উপাদানকে কয় ভাগে ভাগ করা যায়? ভেরি গুড, তিন ভাগে ভাগ করা যায়। কি কি বলতো? হ্যাঁ, ঠিক বলেছ, যে গ্যাসীয় উপাদান, ধূলিকণা আর জলীয় বাষ্প। দেখো, গ্যাসীয় উপাদানের মধ্যে কিন্তু এই বায়ুমণ্ডলে যে বিভিন্ন গ্যাস রয়েছে সেগুলোকে বোঝানো হয়েছে। তোমরা আমাকে বলো তো, এই বায়ুমণ্ডলের মধ্যে সব থেকে কোন গ্যাসের পরিমাণ বেশি? নাইট্রোজেন। ভেরি গুড। কত পরিমাণ রয়েছে বলো তো? 78.08% কিন্তু রয়েছে নাইট্রোজেন, এবং তার ঠিক পরে রয়েছে কিন্তু অক্সিজেন গ্যাস। এই অক্সিজেন বায়ুমণ্ডলে কত পরিমাণে রয়েছে? বা 20.94% অঞ্চল জুড়ে কিন্তু রয়েছে অক্সিজেন। তাহলে তোমরা বুঝতেই পারছো যে প্রায় 99% কিন্তু বায়ুমণ্ডলে অক্সিজেন ও নাইট্রোজেন রয়েছে। এছাড়াও অন্যান্য গ্যাস খুবই সীমিত অবস্থায় রয়েছে। এই কারণে চারটি গ্যাস রয়েছে, সেই গ্যাস কিন্তু কাজ খুবই কম এবং খুবই সামান্য পরিমাণে আছে। তাই তাদের কি বলা হয় বলতো? নিষ্ক্রিয় গ্যাস। এবারে তোমরা আমাকে বলবে এই নিষ্ক্রিয় গ্যাসগুলি কি কি? বলতো। ভেরি গুড। যে হিলিয়াম আর নিয়ন, জেনন আর ক্রিপ্টন, এই যে চারটির আমি নাম বললাম, এই চারটি কিন্তু বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাস, তাই তো? আচ্ছা, আমরা বায়ুমণ্ডলের স্তরবিন্যাস সম্পর্কেও জেনেছিলাম, জেনেছিলাম না? যেখানে বায়ুমণ্ডলের উষ্ণতার ভিত্তিতে কিন্তু তারতম্য যে হয়েছিল, তার ভিত্তিতে আমরা তাকে 6টি ভাগে ভাগ করেছিলাম। তোমাদের ভাগগুলি মনে আছে? কি কি বলতো? ট্রপোস্ফিয়ার। ভেরি গুড। তারপর স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এই ভাগগুলো আমরা পড়েছি। তোমরা আমাকে বলো, বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়? ভেরি গুড। ট্রপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল। কেন বলা হয়? কারণ এখানে ঝড় ঝঞ্ঝা, বৃষ্টি, বজ্রপাত কিন্তু এই অঞ্চলের মধ্যেই হয়। তাই ভূপৃষ্ঠের আমরা একেবারে নিচের দিকে যে স্তরটি লক্ষ্য করি সেটি কিন্তু হলো ট্রপোস্ফিয়ার। আচ্ছা, ট্রপোস্ফিয়ারের পরে কোন স্তর রয়েছে বলতো? স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারকে কিন্তু বলা হয় শান্ত মণ্ডল, তাই না? কেন? কারণ এখানে কিন্তু ঝড় বৃষ্টি, এই যে প্রাকৃতিক দুর্যোগগুলো সেগুলো কিন্তু তেমন লক্ষ্য করা যায় না। তাই এর মধ্যে দিয়ে কিন্তু একটি বিশেষ যান চলাচল করে। তার নাম কি তোমাদের মনে আছে? বাহ! জেট প্লেন, তাই না? তাহলে জেট প্লেন কিন্তু এই ট্রপোস্ফিয়ারের মধ্যে চলাচল করে।
এই ট্রপোস্ফিয়ারে আরো একটি গ্যাস কিন্তু রয়েছে বা একটা স্তর কিন্তু রয়েছে, যার নাম কি? ওজোন স্তর, তাই তো? তাহলে এই ওজোন স্তরের কাজ কি তোমাদের মনে আছে নিশ্চয়ই? কি বলতো ওজোন স্তরের কাজ কি? বাহ, সূর্যের যে অতিবেগুনি রশ্মি সেটি কিন্তু শোষণ করে এই ওজোন স্তর। আর ওজোন গহ্বর কি তোমাদের মনে আছে? ওজোন গহ্বর কাকে বলে? ভেরি গুড। যে ওজোন গহ্বর বলতে বিশ্ব উষ্ণায়নের ফলে বর্তমানে বিভিন্ন গ্যাস দ্বারা কিন্তু এই ওজোন স্তরটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে বা ফুটো হয়ে যাচ্ছে। সেখান থেকে সরাসরি কিন্তু সূর্যরশ্মি ভূপৃষ্ঠে পৌঁছাচ্ছে। ফলে নানাবিধ কিন্তু ধ্বংসের মধ্যে পড়ছে। কি কি? জলবায়ু ধ্বংস হচ্ছে, প্রাণীর বিভিন্ন রকম অসুখ দেখা দিচ্ছে, যেমন যেমন হচ্ছে ত্বকের ক্যান্সার, তারপরে চোখের রেটিনার সমস্যা। এছাড়াও উদ্ভিদের জগতেও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এই ওজোন গহ্বরের জন্য, তাই তো? তোমরা আমাকে এখন বলবে যে এই ওজোন ধ্বংসকারী গ্যাসগুলি কি কি? বলো। ক্লোরোফ্লোরোকার্বন, ভেরি গুড। আর মিথেন, হেলেন, নাইট্রাস অক্সাইড, এইগুলো কিন্তু সবই হলো ওজোন ধ্বংসকারী গ্যাস, তাই তো? আচ্ছা, আমরা উষ্ণতা সম্পর্কেও জেনেছিলাম। বলতো, খুব সহজ একটা প্রশ্ন, যে উষ্ণতার পরিমাপের এককগুলি কি কি? বাহ, সেলসিয়াস, আর কি রয়েছে? ফারেনহাইট আর রোমান স্কেল, তাই না? তবে পৃথিবীতে কিন্তু এই সেলসিয়াস আর ফারেনহাইট এই দুটি স্কেলের ব্যবহার সব থেকে বেশি। আমরা এটাও আলোচনা করেছিলাম। তোমরা আমাকে বলো তো, যে ফারেনহাইট স্কেলের সর্বোচ্চ যে মান তা কত? 212 ডিগ্রি ফারেনহাইট, তাই তো? স্টুডেন্ট, পৃথিবীর কিন্তু সমস্ত জায়গায় তাপমাত্রা কিন্তু সমান নয়। সমভূমিতে একরকম তাপমাত্রা, আবার ঠিক একই সময়ে পার্বত্য অঞ্চলে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম। তাহলে তোমরা জানো যে বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্য লক্ষ্য করা যায়। এর কারণগুলি কি কি? পয়েন্টগুলো বলো তো। 1 নম্বর কি হবে? ভেরি গুড, সূর্যরশ্মির পতন কোণ। অর্থাৎ সূর্যরশ্মি কোথাও লম্বভাবে কিরণ দেয়, আবার কোথাও তির্যকভাবে কিরণ দেয়, তাই না? সেটির জন্য উষ্ণতার তারতম্য লক্ষ্য করা যায়। আর কি? উচ্চতা। আমরা ইতিমধ্যে জেনেছি যে প্রতি 1000 মিটার উচ্চতায় বা 1 কিমি উচ্চতায় কত ডিগ্রি তাপমাত্রা বলতো হ্রাস পায়? ভেরি গুড, 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে কিন্তু তাপমাত্রা হ্রাস পাচ্ছে, তাই না? তাহলে যত আমরা উপর দিকে উঠছি তত তাপমাত্রা কিন্তু হ্রাস পায়। ফলে কিন্তু এই যে উষ্ণতা তারতম্য সেটি কিন্তু লক্ষ্য করা যায়। আর কি পড়েছিলাম? স্থলভাগ ও জলভাগের বন্টন, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, মেঘাচ্ছন্নতা বা অধঃক্ষেপণ। আর কি পড়েছিলাম? যে নগরায়ন, শিল্পায়ন ইত্যাদির জন্য কিন্তু উষ্ণতা তারতম্য লক্ষ্য করা যায়, তাই তো? আচ্ছা, এরপরে আমরা তাপমণ্ডল পড়েছিলাম। তাপমণ্ডলকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। ভেরি গুড। কি কি? উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল আর হিমমণ্ডল, তাই তো? তাহলে এই 3টি ভাগ কিন্তু আমরা পড়েছিলাম, যে তাপমণ্ডলকে 3টে ভাগে ভাগ করা যায়। আচ্ছা স্টুডেন্ট, বায়ুর চাপ, এই চ্যাপ্টারটা আমরা গত ক্লাসে কিন্তু শুরু করেছিলাম, তাই না? বায়ুর চাপ এবং বায়ু প্রবাহ। তোমরা আমাকে বলো তো, যে বায়ুর চাপ পরিমাপক যে যন্ত্রগুলি সেগুলি কি কি? 4টে রয়েছে কিন্তু প্রধান। কি কি বলতো সেগুলি? 14 ব্যারোমিটার, ভেরি গুড। আর নাম্বার 2 টরিশেলি ব্যারোমিটার, আর নাম্বার 3 অ্যান্ড্রয়েড ব্যারোমিটার, আর নাম্বার 4 হচ্ছে কিন্তু বায়োমেট্রিক অল্টিমিটার। আচ্ছা, উচ্চতা অনুযায়ী প্লেন, হেলিকপ্টার ইত্যাদি স্থানে বায়ুর চাপ মাপার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয় বলতো এই 4টির মধ্যে? ভেরি গুড, ব্যারোমেট্রিক অল্টিমিটার কিন্তু বায়ুর চাপ মাপার জন্য ব্যবহার হয়ে থাকে, তাই তো? আচ্ছা, আমরা বলয়গুলো সম্পর্কেও কিন্তু পড়েছিলাম। বিভিন্ন রকম যে পৃথিবীতে বলয়গুলো রয়েছে, বায়ুচাপ বলয়, সেই বায়ুচাপ বলয়কে কিন্তু 7টে ভাগে ভাগ করা যায়। নিরক্ষীয় অঞ্চলে যে বায়ুচাপ বলয় তার নাম কি? নিরক্ষীয় নিম্নচাপ বলয়। কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে বলতো এই নিরক্ষীয় নিম্নচাপ বলয় অবস্থান করে? ভেরি গুড, 0 থেকে 5 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কিন্তু এই নিরক্ষীয় নিম্নচাপ বলয় কিন্তু লক্ষ্য করা যায়। এছাড়া আর কি কি ছিল এই বায়ুচাপ বলয়ের মধ্যে? নাম্বার 2 নম্বর কি, 2 ও 3 নম্বর কি ছিল? কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয়। অর্থাৎ নিরক্ষরেখার উত্তরে এবং দক্ষিণে যে কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় রয়েছে সেটিকে বোঝানো হয়েছে। সেটি কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থান করে?
ভেরি গুড। 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কিন্তু এই কি দেখা যায়, কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়। এরপরে সুমেরু ও কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এবং শেষ 6 এবং 7 যেটি ছিল সেটি হলো সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয়। তাই তো? এই অবধি গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা বিভিন্ন ধরনের যে বায়ু প্রবাহ রয়েছে সেইগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করব। দেখো, এই বিভিন্ন রকম বায়ু প্রবাহ কিন্তু একটা ক্লাসে আলোচনা সম্ভব নয়। তাই পার্ট 1 যে ক্লাসটা, সেখানে আমি বিভিন্ন ধরনের বায়ু প্রবাহের মধ্যে নিয়ত বায়ু প্রবাহ এবং সাময়িক বায়ু প্রবাহ, এই দুটি সম্পর্কে কিন্তু আলোচনা করব। এবং এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে স্থানীয় বায়ু আর আকস্মিক বায়ু এই দুটি নিয়ে কিন্তু আলোচনা করব। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো, বিভিন্ন ধরনের বায়ু প্রবাহ। বায়ু প্রবাহের বৈশিষ্ট্য, উৎপত্তি, গতি প্রকৃতি অনুসারে বায়ু কিন্তু 4 প্রকার। তাহলে কি কি হলো? বায়ু প্রবাহের বৈশিষ্ট্য আছে নিশ্চয়ই, উৎপত্তি এবং গতি প্রকৃতি, এই অনুসারে বায়ু প্রবাহকে 4 ভাগে ভাগ করা যায়। কি কি ভাগ? নাম্বার 1 নিয়ত বায়ু, নাম্বার 2 সাময়িক বায়ু, নাম্বার 3 স্থানীয় বায়ু এবং নাম্বার 4 হচ্ছে আকস্মিক বায়ু। প্রথমে আমরা এই 4টি বায়ু সম্পর্কেও কিন্তু আস্তে আস্তে জানবো। প্রথম যে বায়ুটা রয়েছে সেটা হচ্ছে কি বায়ু? দেখো, রয়েছে নিয়ত বায়ু। তাহলে স্থায়ী যে 7টি বায়ুচাপের উপর ভিত্তি করে ভূপৃষ্ঠের সমান্তরালে নিয়মিতভাবে সারা বছর প্রবাহিত বায়ু হলো কিন্তু নিয়ত বায়ু। তাহলে নিয়ত বায়ু কাকে বলে? যে 7টি বায়ুচাপ বলয় রয়েছে আমাদের পৃথিবীতে, সেই বায়ুচাপের ভূপৃষ্ঠের সমান্তরালে নিয়মিতভাবে সারা বছর প্রবাহিত হয় যে বায়ু, সেই বায়ুকে কি বলা হচ্ছে? নিয়ত বায়ু প্রবাহ। এই নিয়ত বায়ু প্রবাহ কিন্তু আবার 3 ভাগে ভাগ করা যায়। কি কি বলতো? আয়ন বায়ু, নাম্বার 2 হচ্ছে পশ্চিমা বায়ু, আর নাম্বার 3 হচ্ছে কিন্তু মেরু বায়ু। এই 3টি বায়ু, আয়ন, পশ্চিমা এবং মেরু, 3টি বায়ু সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। দেখো, এখানে ভাগ রয়েছে ছবিতে। এই যে নিয়ত বায়ু, এই নিয়ত বায়ুকে আয়ন বায়ু, পশ্চিমা বায়ু আর মেরু বায়ু, এই 3টি প্রধান ভাগে কিন্তু ভাগ করা হচ্ছে। তোমাদের পরীক্ষায় খুব আসে যে নিয়ত বায়ুকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি, বা বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য উৎপত্তি অনুসারে বায়ু প্রবাহকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি, এগুলো কিন্তু তোমরা খুব ভালো করে মুখস্থ করবে। 1 নম্বরে যে বায়ু প্রবাহটা রয়েছে সেটি হলো কিন্তু আয়ন বায়ু। দেখো, কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়দ্বয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে নির্দিষ্ট পথে প্রবাহিত বায়ু হলো কিন্তু আয়ন বায়ু। তাহলে পৃথিবীর মাঝখান থেকে যে রেখাটা গেছে সেটা নিরক্ষ রেখা, এবং তার আশেপাশে যে অঞ্চলটা সেটা 5 ডিগ্রির মধ্যে, সেটাকে আমরা কি বলেছিলাম? নিরক্ষীয় নিম্নচাপ বলয়। তাহলে তার ঠিক পরে উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে তার ঠিক পরে যে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় রয়েছে, সেখান থেকে যখন বায়ু নির্দিষ্ট পথে প্রবাহিত হচ্ছে এবং নিম্নচাপ বলয়ের দিকেই কিন্তু প্রবাহিত হচ্ছে, অর্থাৎ বায়ু কিন্তু এই দিকে বা দুই দিক থেকে কিন্তু মাঝখানে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যখন প্রবাহিত হচ্ছে, তখন তাকে আমরা কি বলছি? আয়ন বায়ু। পালতোলা জাহাজের যুগে এই বায়ুর পথ ধরে বাণিজ্য হতে বলে এর অপর নাম কিন্তু বাণিজ্য বায়ু। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আয়ন বায়ুর অপর নাম কি? বাণিজ্য বায়ু। কেন আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু? কারণ পালতোলা নৌকার জাহাজে বা পালতোলা জাহাজের যুগে যখন বায়ুর পথ ধরে বাণিজ্য হতো, তখন তাকে আমরা কি বলবো? সেই কারণে বাণিজ্য বায়ু। উভয় গোলার্ধের এই বায়ু 5 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষরেখার মধ্যে প্রবাহিত হয়। তাহলে আমরা জেনেছিলাম যে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রির মধ্যে নিরক্ষীয় নিম্নচাপ বলয় থাকে, এবং তারপরে যে 5 ডিগ্রি থেকে 35 ডিগ্রি যে অক্ষরেখার মধ্যে এই আয়ন বায়ু কিন্তু প্রবাহিত হয়। তাহলে তোমরা কি জানলে? যে কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে নির্দিষ্ট পথে বায়ু যে প্রবাহিত হয়, তাকে আমরা কি বলবো? আয়ন বায়ু। এবং আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। প্রবাহের দিক, ফেরেলের সূত্র অনুসারে এই বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যথাক্রমে উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু রূপে কিন্তু প্রভাবিত হয়। তাহলে ফেরেলের সূত্র আমরা পড়েছিলাম না, যেখানে উত্তর গোলার্ধে বায়ু কোন দিকে? ডান দিকে বাঁকে, এবং দক্ষিণ গোলার্ধে কিন্তু বায়ু
বাম দিকে বেঁকে প্রভাবিত হয়। দেখো এখানে ছবিতে এই উত্তর গোলার্ধে কিন্তু বায়ু ডান দিক ঘেঁষে দেখো প্রভাবিত হচ্ছে এবং দক্ষিণ গোলার্ধে কিন্তু বাম দিক ঘেঁষেই প্রভাবিত হচ্ছে। ফলে এই যে প্রবাহের দিক সেটি কিন্তু ফেরোলের সূত্রকে অনুসরণ করছে এই আয়ন বায়ু। গতিবেগ, উত্তর গোলার্ধে এই বায়ুর গড় বেগ 16 কিমি/ঘন্টা, কিন্তু দক্ষিণ গোলার্ধে 22 কিমি/ঘন্টা। দেখো উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে কিন্তু গড় গতিবেগের বেশি, তাই তো? কেন বলতো বেশি হয়? কারণ উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে কিন্তু সমুদ্রপথ বেশি রয়েছে। তাহলে বায়ু কিন্তু এই সমুদ্রপথের উপর দিয়ে কিন্তু খুব সহজেই চলাফেরা করতে পারে বিনা বাধায়। ফলে দক্ষিণ গোলার্ধে কিন্তু বায়ুর যে গতিবেগ সেটি উত্তর গোলার্ধের তুলনায় বেশি। জলবায়ুর উপর প্রভাব, কি কি প্রভাব পড়ছে জলবায়ুর উপরে? এই বায়ু প্রবাহের কারণে কি হচ্ছে, যে ক্রান্তীয় মণ্ডলে মহাদেশের পূর্ব দিকে প্রবল বৃষ্টি হয়। তাহলে কি, যে ক্রান্তীয় মণ্ডল রয়েছে সেটি মহাদেশের যে পূর্ব দিক, সেই পূর্ব দিকে কিন্তু প্রবল বৃষ্টিপাত হচ্ছে এই কোন বায়ুর প্রভাবে? যে আয়ন বায়ুর প্রভাবে। নাম্বার 2, পশ্চিম অংশে অনাবৃষ্টি বলে 5টি বড় মরুভূমির সৃষ্টি হয়েছে। সরি, তাহলে দেখো পূর্ব দিকে যেমন ক্রমশ বৃষ্টিপাত বাড়ছে এই আয়ন বায়ুর প্রভাবে, ঠিক তার উল্টো দিকে কিন্তু মরুভূমির সৃষ্টি হচ্ছে পশ্চিম অংশে। 5টি বড় বড় মরুভূমি কিন্তু এখানে সৃষ্টি হয়েছে। কি কি? সাহারা মরুভূমি, তোমরা সকলেই নাম শুনেছো, কালাহারি, সোনেরান, আটাকানা মরুভূমি, অস্ট্রিয়া মরুভূমি কিন্তু সৃষ্টি হয়েছে এই পশ্চিম অংশে। আর নাম্বার 3 কি, যে নিরক্ষীয় অঞ্চল হলো আইটিসিজেড। এই আইটিসিজেড কি? আইটিসিজেড হলো ইন্টার ট্রপিক্যাল কনভেন্স জোন বা আইটিসিজেড। তাহলে আইটিসিজেড ফুল ফর্ম কিন্তু তোমাদের মনে রাখতে হবে। কি ফুল ফর্ম? যে ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। এটা কিন্তু তোমরা মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, আর এই যে ক্রান্তীয় মণ্ডলে বলছে যে মরুভূমির সৃষ্টি হয়েছে, এই ক্রান্তীয় মরুভূমি, এতে মরুভূমি কেন সৃষ্টি হয়েছে তোমরা জানো? জানো না। শোনো, এই আয়ন বায়ু কিন্তু মহাদেশের পশ্চিম দিক থেকে এসে সমুদ্রের শীতল বায়ু কিন্তু সাথে মিশে যাচ্ছে। তাহলে কি হলো, যে আয়ন বায়ু সেটি মহাদেশের পশ্চিম ভাগ থেকে এসে কোথায় মিশছে? না সমুদ্রের সেই শীতল যে বায়ু তার সাথে মিশে যাচ্ছে। নাম্বার 2, নিরক্ষীয় অঞ্চলের দিকে যত জলীয় বাষ্প ধারণ ক্ষমতা থাকে সেটি কিন্তু বৃষ্টির সম্ভাবনা তত কমিয়ে দিচ্ছে। মরুভূমির উপর দিয়ে যখন শুষ্ক বায়ুস্রোত নেমে আসে, এই যে 3টি কারণ, এই 3টি কারণের ফলে দীর্ঘকাল বৃষ্টি হয় না, ফলে সেই স্থানে কিন্তু মরুভূমির সৃষ্টি হয়। তাহলে ক্রান্তীয় অঞ্চলে যেমন মরুভূমির সৃষ্টি হচ্ছে, ঠিক তার উল্টো দিকে মহাদেশের পূর্ব দিকে কিন্তু প্রবল বৃষ্টিপাতও লক্ষ্য করা যায়। আর এই আয়ন বায়ুর প্রভাবে পশ্চিম অংশে যখন বৃষ্টিপাত হচ্ছে না, তার প্রভাবে কিন্তু 5টি বড় বড় মরুভূমির সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। আর কি মনে রাখবে এখান থেকে? যে নিরক্ষীয় অঞ্চল হলো কিন্তু আইটিসিজেড। এই আইটিসিজেড ফুল ফর্ম হলো কি? যে ইন্টার ট্রপিক্যাল কনভেনজেন্স জোন। আচ্ছা, এই আইটিসিজেড কি, জিনিসটা কি? তোমরা তো ফুল ফর্ম সম্পর্কে জানলে, কিন্তু জিনিসটা কি, তাই তো? দেখো, উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, একটু আমরা আগে যেটা পড়লাম, যে উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষীয় অঞ্চলে এসে কিন্তু মিলিত হয়। তাহলে উত্তর পূর্ব আয়ন বায়ু, দেখো এই যে উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু মাঝখানে যে নিরক্ষীয় অঞ্চল রয়েছে সেই নিরক্ষীয় অঞ্চলে এসে কিন্তু মিলিত হচ্ছে, তাই তো? তাই এটি অন্তঃক্রান্তীয় অভিস্থিত অঞ্চল, অর্থাৎ এখানে অন্তঃক্রান্তীয় অভিস্থিত অঞ্চল। ফলে এই অঞ্চলে কিন্তু যেমন উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু এটা মিশ্রণ ঘটছে। ফলে এই জায়গাকে আমরা কি বলছি? অন্তঃক্রান্তীয় অভিস্থিত অঞ্চল। ঠিক আছে? এটাকেই ইংলিশে কি বলা হচ্ছে? যে নিরক্ষীয় অঞ্চল হলো আইটিসিজেড। নাম্বার 2 রয়েছে দেখো পশ্চিমা বায়ু। কর্কটীয় ও মকর উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশে নিম্নচাপ বলয়ের দিকে যখন বায়ু প্রবাহিত হয় তখন তাকে আমরা বলছি পশ্চিমা বায়ু। তাহলে আমরা যখন একটু আগে আয়ন বায়ু পড়লাম তখন দেখো এই ছবিটায় উত্তর পূর্ব আয়ন বায়ু কিন্তু নিরক্ষীয় অঞ্চলের দিকে বিদ্যমান ছিল। এখানে কি হচ্ছে? যে কর্কটীয় অঞ্চল এবং মকরীয় অঞ্চল থেকে বায়ু দেখো কোন দিকে যাচ্ছে? মেরুবৃত্তের দিকে প্রবাহিত হচ্ছে।
তখন তাকে আমরা কি বলছি? পশ্চিমা বায়ু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পশ্চিমা বায়ু উত্তর গোলার্ধে 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কিন্তু বাহিত হয়। তাহলে এই যে পশ্চিমা বায়ু সেটি কিন্তু উত্তর গোলার্ধে 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষরেখার মধ্যে কিন্তু প্রবাহিত হচ্ছে। প্রবাহের দিক ফেরেলের সূত্র অনুযায়ী এই বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে এবং দক্ষিণ পশ্চিম গোলার্ধে কিন্তু পশ্চিম বায়ু দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে কিন্তু উত্তর পশ্চিম পশ্চিম বায়ু রূপে প্রবাহিত হচ্ছে। তাহলে এই বায়ু দক্ষিণ গোলার্ধে কোন দিকে প্রবাহিত হচ্ছে? বাম দিকে। দেখো, বাম দিকে দক্ষিণ গোলার্ধে প্রবাহিত হয়ে উত্তর পশ্চিম পশ্চিম বায়ু রূপে কিন্তু প্রবাহিত হচ্ছে। আচ্ছা, এরপরে রয়েছে দেখো গতিবেগ। গতিবেগ কি? যে উত্তর গোলার্ধে এই বায়ুর প্রবাহ পথে মহাসাগর অপেক্ষা মহাদেশের বিস্তার বেশি হওয়ায় বায়ুর গতিবেগ কিন্তু অত্যন্ত কম, কিন্তু দক্ষিণ গোলার্ধে মহাদেশ অপেক্ষা মহাসাগরের বিস্তার বেশি হওয়ায় উন্মুক্ত সমুদ্রের উপর দিয়ে এই বায়ু ঝড়ের বেগে কিন্তু প্রবাহিত হয় বলেই একে সাহসিক পশ্চিমা বায়ু বলা হয়। তাহলে এই যে পশ্চিমা বায়ু সেটি কোন অঞ্চলে বেশি লক্ষ্য করা যায়? গতিবেগ বেশি কোথায়? দক্ষিণ গোলার্ধে। কারণ সেখানে কিন্তু মহাসাগরের ভাগটা বেশি। ফলে বায়ু কিন্তু বিনা গতিতে প্রবল বেগে এগিয়ে চলে। অপেক্ষাকৃত মহাদেশে স্থলভাগে থাকায় বায়ু বাধাপ্রাপ্ত হয়। আচ্ছা, তাই নাবিকগণ 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে কিন্তু গর্জনশীল চল্লিশা নাম দিয়েছেন। তাহলে এই 40 ডিগ্রি যে দক্ষিণ অক্ষরেখা সেখানে কিন্তু প্রচুর জোরে বাতাস, তার গতিবেগ প্রচুর বেশি। ফলে নাবিকরা এই 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে কিন্তু কি দিয়েছে? গর্জনশীল চল্লিশা। পরীক্ষায় কিন্তু খুব আসে যে কত ডিগ্রি অক্ষরেখার অংশকে গর্জনশীল চল্লিশা বলা হয়? 40 ডিগ্রি। 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে ক্রোধনম্ন পঞ্চম এবং 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে তীক্ষ্ণ চিৎকারকারী 60 আখ্যা দিয়েছে নাবিকরা। তাহলে গতিবেগ সম্পর্কে তোমরা কি জানলে? যে উত্তর গোলার্ধে এই পশ্চিমা বায়ুর গতিবেগ কম এবং দক্ষিণ গোলার্ধে মহাসাগর থাকায় এই অঞ্চলে কিন্তু গতিবেগটা যথেষ্ট বেশি। এবং 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে কিন্তু বলা হয় গর্জনশীল চল্লিশা। এগুলোর মধ্যে এই গর্জনশীল চল্লিশাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু মনে রাখবে এটা, যে নাবিকরা নামকরণ করেছে। কেন নামকরণ করেছে? তার কারণ হচ্ছে এই যে দক্ষিণ ভারতে 40 ডিগ্রি অক্ষরেখার মধ্যে এখানে প্রচুর পরিমাণে বায়ুর যে বেগ সেটা যথেষ্ট বেশি। খুব গর্জন করে কিন্তু এখানে বায়ু প্রবাহিত হয়। ফলে এই অঞ্চলকে বলা হয়েছে 40 ডিগ্রি গর্জনশীল চল্লিশা। দেখো, এই যে আগেকার দিনে যখন নাবিকরা পালতোলা নৌকা নিয়ে জাহাজ করে বাণিজ্য করতে যেত, তখন কিন্তু তারা এই সমস্যার সম্মুখীন হতো। সেখান থেকেই কিন্তু নামকরণ করা হয়েছে গর্জনশীল চল্লিশা। আচ্ছা, এরপরে রয়েছে দেখো জলবায়ুর উপরে এই পশ্চিমা বায়ুর কি প্রভাব রয়েছে। 1 নম্বর, এই বায়ুপ্রবাহের মধ্যে অক্ষাংশে মহাদেশের পশ্চিমে বৃষ্টি হয় এবং শীতকালে তুষারপাত ঘটে। তাহলে কি হচ্ছে? মহাদেশের অক্ষাংশে পশ্চিমে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। তাহলে আমরা কিন্তু পড়েছিলাম যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে পশ্চিমে বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়, তাই না? তাহলে এটিও কিন্তু সেই তারই প্রভাবেই কিন্তু বৃষ্টিপাতটা হচ্ছে এবং তুষারপাতটা ঘটছে। নাম্বার 2 কি? মহাদেশের পশ্চিমে কম বৃষ্টি হয় বলে নাতিশীতোষ্ণ তৃণভূমির সৃষ্টি হয়েছে। তাহলে নাতিশীতোষ্ণ তৃণভূমির সৃষ্টি হয়েছে কম বৃষ্টি হচ্ছে বলে। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে এই বায়ু শীতকালে প্রবেশ করে এবং বৃষ্টিপাত ঘটায়। তাহলে যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন বায়ুর প্রভাবে শীতকালে প্রবল বৃষ্টিপাত হয় বা ঝিমঝিম বৃষ্টিপাত হয়, বলতো? ভেরি গুড। যে পশ্চিমা বায়ুর প্রভাবে কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়, তাই তো? আচ্ছা, দেখো ছবিতে তোমরা, এই যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, এই অঞ্চলে পশ্চিম দিকে যে বাতাস রয়েছে, পশ্চিম দিক থেকে কিন্তু বাতাস এখানে সরাসরি আসে, যার ফলে কি হয়? যে বৃষ্টিপাতটা কিন্তু এখানে শীতকালে লক্ষ্য করা যায়। শীতকালে পশ্চিম দিক থেকে বাতাস হয়, ফলে এখানে বৃষ্টিপাতটা লক্ষ্য করা যায়। 3 নম্বর যে বায়ু প্রবাহটা রয়েছে, দেখো নিয়ত বায়ুর যে ভাগগুলো রয়েছে তার মধ্যে 3 নম্বর রয়েছে কিন্তু মেরুবায়ু, তাই না? তাহলে মেরুবায়ু কি? দেখো, সুমেরু এবং কুমেরু যে আমরা উচ্চচাপ বলয় পড়েছিলাম তো, চাপ বলয় সুমেরু এবং কুমেরু উচ্চচাপ বলয়। সেই সুমেরু এবং কুমেরু উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশের নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত যে বায়ু তা হলো কিন্তু মেরুবায়ু। তাহলে এই যে বায়ু, এখানে দেখো
ছবিতে তোমরা এই মেরু অঞ্চল থেকে এটি কোন দিকে আসছে না মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলের দিকে কিন্তু আসছে, যেটা নিম্নচাপ বলয়। তাহলে উচ্চচাপ থেকে কিন্তু নিম্নচাপ বলয়ের দিকে এই বাতাসটা প্রবাহিত হচ্ছে, যাকে কিন্তু বলা হয় মেরুবায়ু। উভয় গোলার্ধে 70 ডিগ্রি থেকে 80 ডিগ্রি অক্ষরেখার মধ্যে এই বায়ু কিন্তু প্রভাবিত হয়। খুব ইম্পর্টেন্ট, মেরুবায়ু কিন্তু 70 ডিগ্রি থেকে 80 ডিগ্রি অক্ষরেখার মধ্যে প্রভাবিত হচ্ছে। আচ্ছা, এবারে রয়েছে দেখো প্রবাহের দিক। ফেরারের সূত্র অনুযায়ী এই বায়ু উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে উত্তর পূর্ব মেরুবায়ু রূপে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে দক্ষিণ পূর্ব মেরুবায়ু রূপে কিন্তু প্রভাবিত হয়। তাহলে উত্তর গোলার্ধে দেখো ডান দিকে বেঁকে কোন বায়ু নামে, যে উত্তর পূর্ব বায়ু রূপে প্রভাবিত হচ্ছে, আর দক্ষিণ গোলার্ধে কিন্তু দক্ষিণ পূর্ব মেরুবায়ু রূপে কিন্তু এই বায়ু প্রভাবিত হচ্ছে। তাহলে মেরুবায়ু কাকে বলে জানলে এবং এর প্রবাহের দিক সম্পর্কে তোমরা জানলে। এবারে এর গতিবেগ। উত্তরের তুলনায় দক্ষিণ গোলার্ধে উন্মুক্ত সমুদ্র বেশি থাকায় দক্ষিণ গোলার্ধে কিন্তু এর গতিবেগ বেশি। দেখো আমরা যে বায়ুগুলো সম্পর্কে জানছি, যেমন তোমার আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু, এগুলো সবই কিন্তু দক্ষিণ গোলার্ধে তার গতিবেগটা বেশি। কারণ দক্ষিণ গোলার্ধে কিন্তু স্থলভাগের তুলনায় সমুদ্রভাগটা বেশি পরিমাণে রয়েছে, সাগর মহাসাগর বেশি পরিমাণে রয়েছে। তাই কিন্তু এখানে বায়ু বিনা বাধায় চলতে পারে। তাই উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে উন্মুক্ত সমুদ্র থাকায় দক্ষিণ গোলার্ধে কিন্তু এই বায়ুর গতিবেগ বেশি। তাহলে দক্ষিণ গোলার্ধ কোন দিকে? এইদিকে দক্ষিণ গোলার্ধ, আর এদিকে উত্তর গোলার্ধ। বায়ু বা জলবায়ুর উপরের কি প্রভাব পড়ছে দেখো। নাম্বার এক, এই বায়ু অত্যন্ত শীতল বলে যেখানে এটি বয়ে যায় সেখানে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে। তাহলে এই মেরুবায়ু কিন্তু প্রচন্ড শীতল, যে অঞ্চলের উপর দিয়ে যাবে সেই অঞ্চলের তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাবে। শীতকালে সমগ্র কানাডা ও রাশিয়া এই বায়ুর কবলে পড়ে। তাহলে হিম করা যে ঠান্ডা বায়ু, সেই বায়ু কিন্তু এই কানাডা রাশিয়া এই অঞ্চলে কিন্তু লক্ষ্য করা যায়। দেখো কানাডা রাশিয়া এগুলো কোন গোলার্ধে? উত্তর গোলার্ধে অবস্থান করছে না? ফলে এই অঞ্চলগুলিতে কিন্তু যে তাপমাত্রা সেটি কিন্তু যথেষ্ট কম থাকে। নাম্বার দুই, দক্ষিণ গোলার্ধে এই বায়ুর সাথে উষ্ণ সামুদ্রিক বায়ুর সংঘর্ষে ঘূর্ণবাদের সৃষ্টি হয়। তাহলে কি বলছে যে দক্ষিণ গোলার্ধে কি হচ্ছে, যে এই বায়ুর সাথে সমুদ্র বায়ু মিশে যাওয়ার ফলে এই বায়ুতে কিন্তু ঘূর্ণবাদের সৃষ্টি হচ্ছে। আচ্ছা, এরপরে যে ২ নম্বর ভাগটা রয়েছে কি না সাময়িক বায়ু। নিয়ত বায়ু প্রবাহের যে ২ নম্বর ভাগ, সেটা সেটা আমরা জেনেছি যে পশ্চিমা বায়ু, আয়ন বায়ু আর মেরু বায়ু। এবং তারপরে যে নিয়ত বায়ুর পরে যে ভাগটা ছিল বায়ু প্রবাহের, সেটি কিন্তু হলো সাময়িক বায়ু। দেখো এই সাময়িক বায়ুকেও কিন্তু আবার ৩ ভাগে ভাগ করা যায়। কি কি? সমুদ্র বায়ু বা স্থলবায়ু, মৌসুমী বায়ু এবং পার্বত্য ও উপত্যকার বায়ু। বছরের বিভিন্ন সময়ে ঋতু পরিবর্তনের সাথে সাথে কিংবা দিন ও রাত্রিতে পরস্পর বিপরীতে যে বায়ু প্রবাহিত হয় তাকে কিন্তু বলা হয় কি সাময়িক বায়ু। তাহলে সাময়িক বায়ু কাকে বলা হচ্ছে, যে বছরের ঋতুতে সেটা চেঞ্জ হচ্ছে যে বায়ু, আবার দিনে এবং রাত্রে যে বায়ু চেঞ্জ হচ্ছে, পরস্পর বিপরীতে যে বায়ু প্রবাহিত হচ্ছে তাকে কিন্তু বলা হয় সাময়িক বায়ু। ৩ ভাগে ভাগ করা যাচ্ছে, সমুদ্র বায়ু ও স্থলবায়ু। দেখো সমুদ্রের দিক থেকে একরকম বায়ু আসে, আসে তো, আবার কি হয় স্থলভাগ থেকে কিন্তু সমুদ্রের দিকে বায়ু যায়, তাই না? এই ছবিটা দেখো তোমরা, স্থলবায়ু থেকে যেমন হাওয়া যায় তেমনি কিন্তু আবার সমুদ্র থেকেও কিন্তু হাওয়াটা আসে। ফলে বিপরীতমুখী হাওয়া কিন্তু এখানে লক্ষ্য করা যায়। আবার মৌসুমী বায়ু, আমাদের দেশ ভারতবর্ষ, মৌসুমী বায়ুর আগমন ঘটে কবে আমাদের ভারতবর্ষে? জুন জুলাই মাসে। ভেরি গুড। এবং এই মৌসুমী বায়ু কিন্তু এই দক্ষিণ, দেখো এই ছবিতে, দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবেশ করে এখানে হিমালয় পর্বত বা বিভিন্ন পর্বত দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় কিন্তু ফিরে আসে। তাহলে এটিও কিন্তু বিপরীতমুখী, দুটি মুখী হচ্ছে, তাই না? তাহলে এই এটিও কিন্তু পরিবর্তন হচ্ছে। এবং লাস্ট হচ্ছে পার্বত্য ও উপত্যকা বায়ু। দেখো এই যে পার্বত্য উপত্যকা বায়ু, তাহলে এই ৩টি ভাগে কিন্তু আমরা সাময়িক বায়ুকে ভাগ করছি। প্রথমে যে ভাগটি সম্পর্কে আমরা জানবো সেটি হলো কিন্তু সমুদ্র বায়ু আর স্থলবায়ু। দিনের বেলা প্রকৃতিগত কারণে সমুদ্র অপেক্ষা স্থলভাগ বেশি উষ্ণ হয় বলে স্থানীয়ভাবে স্থলভাগ নিম্নচাপ এবং সমুদ্রে উচ্চচাপ বিরাজ করে। তাহলে দিনের বেলায় ভূপৃষ্ঠ আগে গরম হবে না জলভাগ আগে গরম হবে বলো?
ভূপৃষ্ঠ আগে গরম হবে। তাহলে দিনের বেলা কিন্তু স্থলভাগটা বেশি গরম থাকে, তাই না, জলভাগের অপেক্ষা। ফলে স্থলভাগ বেশি উষ্ণ হওয়ায় স্থানীয়ভাবে স্থলভাগে কি থাকে, যে নিম্নচাপ এবং সমুদ্রে কিন্তু উচ্চচাপ বিরাজ করে। এই কারণে উপকূল সংলগ্ন অঞ্চলে সমুদ্র থেকে বায়ু স্থলভাগের দিকে কিন্তু বয়ে যায়। এটাই হলো কি সমুদ্র বায়ু। তাহলে উচ্চচাপ থেকে দেখো নিম্নচাপের দিকেই কিন্তু বায়ু প্রবাহিত হচ্ছে, তাই না? যেহেতু সমুদ্রের উপরে উচ্চচাপ অবস্থান করছে এবং স্থলভাগে নিম্নচাপ, তার কারণেই কিন্তু সমুদ্র থেকে কিন্তু দিনের বেলা বা সমুদ্র তীরবর্তী অঞ্চলে কিন্তু দিনের বেলা সমুদ্র থেকে কিন্তু উচ্চচাপ, যে সেখান থেকে বায়ু নিম্নচাপের দিকে প্রবাহিত হচ্ছে। এটি কিন্তু হলো সমুদ্র বায়ু। আচ্ছা, দেখো এই যে দিনের বেলা, এরপরে দেখো সূর্যাস্তের পর রাতের বেলা কি হচ্ছে দেখো। সূর্যাস্তের পর সমুদ্র ও স্থলভাগ উভয় তাপ বিকিরণ করে শীতল হয়। সূর্যাস্ত হয়ে গেল, তারপরে কি হয়, যে তাপ কিন্তু আবার পুনরায় ফিরে যায়। ফলে পরিবেশটা বা ভূপৃষ্ঠ বা জলভাগ সেটি কিন্তু শীতল হয়, তাই তো? কিন্তু সমুদ্র অপেক্ষা স্থলভাগ দ্রুত হারে শীতল হয়। সমুদ্র যেমন তাড়াতাড়ি স্থলভাগ গরম হয়, ঠিক তাড়াতাড়ি সমুদ্রের তুলনায় কিন্তু স্থলভাগ তাড়াতাড়ি শীতল হয় বলে রাতের বেলা সমুদ্র উষ্ণ থাকে এবং কি সৃষ্টি হয়, নিম্নচাপ সৃষ্টি হয়। এবং স্থলভাগে তার উল্টোটা হয় কি না, উচ্চচাপ। এই অবস্থায় স্থলভাগ থেকে বায়ু কিন্তু সমুদ্রের দিকে প্রবাহিত হয়। কারণ আমরা কি জেনেছি, যে উচ্চচাপ থেকে কিন্তু নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হয়। ফলে রাত্রের বেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে কিন্তু বায়ু প্রবাহিত হচ্ছে। এটিকেই আমরা কি বলবো, স্থলবায়ু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। উপকূল অঞ্চলে 24 ঘন্টায় বায়ুপ্রবাহ ঘটে বলে জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির হয়। উপকূল অঞ্চল বলতে সমুদ্র তীরবর্তী যে অঞ্চল, সেখানে কিন্তু 24 ঘন্টায় বায়ুপ্রবাহ ঘটে। ফলে সেখানকার যে পরিবেশ সেটি কিন্তু মনোরম, সমভাবাপন্ন, তাই না? এবং উপকূল থেকে যখন আমরা মহাদেশের মাঝখানের দিকে চলে আসবো, দেখবে সেখানে কি প্রকৃতির আবহাওয়া লক্ষ্য করা যায়। ভেরি গুড, চরম প্রকৃতির আবহাওয়া লক্ষ্য করা যায়। তাহলে নাম্বার ওয়ান কি দাঁড়ালো, যে সমুদ্র বায়ু ও স্থলবায়ু। এরপরে 2 নম্বর রয়েছে দেখো, মৌসুমী বায়ু। আমরা সকলেই কিন্তু জানি যে আমাদের ভারতবর্ষ কিন্তু মৌসুমী জলবায়ুর অন্তর্গত, তাই না? বছরে একটি নির্দিষ্ট সময় আমাদের ভারতবর্ষে বৃষ্টিপাত প্রবেশ করে এবং সেই বৃষ্টিপাত কিন্তু আবার ফিরেও যায়। ঋতু পরিবর্তনের সাথে সাথে পরস্পর বিপরীত দিকে সুবৃহৎ অঞ্চল জুড়ে প্রবাহিত বায়ু হলো কিন্তু মৌসুমী বায়ু। তাহলে মৌসুমী বায়ু কাকে বলবো, যে ঋতু পরিবর্তন যেমন হয় তার সাথে সাথে বিরাট অঞ্চল জুড়ে এই বায়ু কিন্তু প্রবাহিত হয় এবং বিপরীত দিকে নির্দিষ্ট দিকে যাচ্ছে, আবার কিন্তু সেই রাস্তা ধরে সে ফিরে আসছে। মৌসুমী বায়ু হলো সমুদ্র বায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ। তাহলে মৌসুমী বায়ু কি, স্থলবায়ু আর সমুদ্র বায়ু, এই দুটির বৃহৎ সংস্করণ মৌসুমী বায়ু। গ্রীষ্ম ও শীত দুই ঋতুতে মৌসুমী বায়ু কিন্তু প্রভাবিত হয়। তাহলে এই মৌসুমী বায়ু কিন্তু আমরা দুটি ভাগে ভাগ করতে পারছি, কি, গ্রীষ্ম মৌসুমী এবং শীত মৌসুমী। গ্রীষ্ম মৌসুমী কি জিনিস দেখো, গ্রীষ্মকালে প্রবল উষ্ণতায় স্থলভাগে যে নিম্নচাপের সৃষ্টি হয়, তার প্রভাবে সমুদ্র অঞ্চল থেকে জলীয় বাষ্প নিয়ে মৌসুমী বায়ু প্রবেশ করে। একেই বলে মৌসুমী বায়ুর আগমন বা গ্রীষ্ম মৌসুমী। আমরা কি লক্ষ্য করেছি, যে গরমকালের ঠিক শেষের দিকে বা মাঝামাঝি অবস্থায় কিন্তু এই মৌসুমী বায়ু আমাদের ভারতবর্ষে প্রবেশ করে, তাই না? তাহলে এই যে গরমকালে যে সমুদ্র থেকে জলীয় বাষ্প তৈরি হয়, সেই জলীয় বাষ্প কিন্তু মৌসুমী বায়ুরূপে কিন্তু আমাদের এই ভারতবর্ষে প্রবেশ করছে। কোন দিক দিয়ে, দক্ষিণ পশ্চিম দিক দিয়ে। কিন্তু দেখো এই দিক দিয়ে কিন্তু মৌসুমী বায়ু প্রবেশ করছে। একে আমরা কি বলবো, মৌসুমী বায়ুর আগমন। এবং এই মৌসুমী বায়ু কিন্তু জুন জুলাই মাসের সময় আমাদের ভারতবর্ষে প্রবেশ ঘটে। নাম্বার দুই কি, শীত মৌসুমী। শীতকালে স্থলভাগ দ্রুত তাপ বিকিরণে শীতল হয় এবং সমুদ্র তুলনামূলকভাবে কিন্তু উষ্ণ থাকে। ফলে সমুদ্রের সৃষ্টি হয় নিম্নচাপ এবং স্থলভাগে কি হয়, উচ্চচাপ। এই অবস্থায় মৌসুমী বায়ু স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রভাবিত হয়। তাই কি হচ্ছে, মৌসুমী বায়ু কিন্তু স্থলভাগ থেকে আবার সেই সমুদ্রের দিকে ফিরে আসছে। আমরা কি দেখলাম আগেরটাতে, যে জলভাগ থেকে স্থলভাগের দিকে মৌসুমী বায়ু প্রবেশ করছে, যেটাকে মৌসুমী বায়ুর কি প্রবেশ বলছি। এবং মৌসুমী প্রত্যাগমন ঘটছে কিন্তু এই স্থলভাগ থেকে জলভাগের দিকে, অর্থাৎ উচ্চচাপ থেকে কিন্তু নিম্নচাপের দিকে এর
ঘটছে। এটি মৌসুমী বায়ুর প্রত্যাগমন বা শীত মৌসুমী নামে কিন্তু পরিচিত। তাহলে আমরা কি দেখলাম বলতো, যে বায়ু যখন সাময়িক বায়ুর যে সংজ্ঞা পড়েছিলাম আমরা, পড়েছিলাম তো। তাহলে সাময়িক বায়ুতে আমরা কি দেখলাম, যে বায়ু বিপরীতমুখী হবে, তাই না? দিনে রাতে হোক বা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু যে সমুদ্র বায়ু এবং স্থলবায়ু, তারই কিন্তু বৃহৎ সংস্করণ কিন্তু হলো এই মৌসুমী বায়ু। আশা করি তোমরা মৌসুমী বায়ু সম্পর্কে বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে রয়েছে দেখো নাম্বার 3 নম্বর, পার্বত্য ও উপত্যকা বায়ু। রাত্রিবেলা পর্বতের উপর অংশের বায়ু দ্রুত তাপ বিকিরণে শীতল ও ভারী হয়ে পড়ে বলে পর্বতের ঢাল বরাবর ভারী বায়ু কিন্তু নিচের দিকে নেমে আসে। এটি হলো কিন্তু পার্বত্য বায়ু। তাহলে পার্বত্য বায়ু দেখো রাত্রেবেলা কিন্তু খুব তাড়াতাড়ি এই যে পার্বত্য অঞ্চলের উপরিভাগ সেটি কিন্তু খুব তাড়াতাড়ি শীতল ও ভারী হয়ে যায়। ফলে বায়ু কিন্তু পর্বতের ঢাল অনুযায়ী নিচের দিকে নেমে আসে। এটিকে আমরা কি বলছি, পার্বত্য বায়ু। আচ্ছা, এই যে ভাগ তোমরা দেখলে যে নিচের দিকে নেমে আসছে, একে কিন্তু দুটি ভাগে ভাগ করা যায়। কি কি বলতো? এক হচ্ছে ক্যাটাবেটিক ও দুই হচ্ছে কিন্তু অ্যানাবেটিক বায়ু। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু খুব আসে যে অ্যানাবেটিক বায়ু কাকে বলে বা ক্যাটাবেটিক বায়ু কাকে বলে। পার্বত্য বায়ু বিস্তীর্ণ অঞ্চল ও দীর্ঘ সময় ধরে প্রবাহিত হয় তখন তা ক্যাটাবেটিক বায়ু। যেমন হচ্ছে কি বোরা, মিস্ট্রাল প্রভৃতি ক্যাটাবেটিক বায়ু নামে পরিচিত বা ক্যাটাবেটিক বায়ু কিন্তু উদাহরণ। তাহলে ক্যাটাবেটিক বায়ুর উদাহরণ কি কি? যে বোরো, মিস্টাল কি হচ্ছে, পার্বত্য বায়ু বিস্তীর্ণ অঞ্চলে দীর্ঘ সময় ধরে প্রবাহিত হচ্ছে। আর অ্যানাবেটিক বায়ু কি? দিনের বেলা সূর্যতাপে উপত্যকার নিম্নাংশে অপেক্ষা ঢালু অংশ বেশি গরম হয়, ফলে উপত্যকার নিম্নাংশের বায়ু পর্বতের ঢাল বেয়ে কিন্তু উপরের দিকে উঠছে। দেখো, পর্বতের ঢাল বেয়ে কিন্তু উপরের দিকে উঠছে। এটি হলো কিন্তু উপত্যকা বায়ু। আর এই উপত্যকা বায়ুকেই কিন্তু বলা হয় অ্যানাবেটিক বায়ু। আর ক্যাটাবেটিককে পর্বতের ঢাল বরাবর কিন্তু একটু নিচের দিকে নামে, সেটা কিন্তু বলছি আমরা ক্যাটাবেটিক বায়ু। এই দুই বায়ুপ্রবাহের কারণেই পার্বত্য অংশে উষ্ণতার বৈপরীত্য সৃষ্টি হয়। আমরা পড়েছিলাম যে উষ্ণতার বৈপরীত্য কি? বৈপরীত্য উষ্ণতা কি বলতো, তোমাদের মনে আছে? আমরা কিন্তু একটু আগেই পড়ে এসেছিলাম বা গত ক্লাসে জেনে এসেছিলাম। কি বলতো? ভেরি গুড, আমরা জেনেছি যে উচ্চতা বাড়ার সাথে সাথে কিন্তু তাপমাত্রা বাড়ে, সরি তাপমাত্রা কমে। কত ডিগ্রি করে কমে বলতো পার কিমিতে? 6.4 ডিগ্রি তাপমাত্রা কমে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবে এর বিপরীতটা লক্ষ্য করা যায়, অর্থাৎ উচ্চতা বাড়ার সাথে সাথে কিন্তু তাপমাত্রা আরো বেড়ে যাচ্ছে। তাকে কিন্তু আমরা কি বলছি, বৈপরীত্য উত্তাপ, তাই না? তবে এটি সাময়িক কিছু সময়ের জন্য হয় বা অল্প অঞ্চল জুড়ে কিন্তু এটি হয়ে থাকে। তো তোমরা জানলে যে ক্যাটাবেটিক বায়ু এবং অ্যানাবেটিক বায়ু কাকে বলে। আর এই দুটি বায়ুর কারণে কিন্তু পার্বত্য অঞ্চলে মাঝে মাঝে বৈপরীত্য উষ্ণতার সৃষ্টি হয়। ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা আজকে কি কি বিষয় নিয়ে আলোচনা করলাম, যে নিয়ত বায়ু আর সাময়িক বায়ু সম্পর্কে আলোচনা করলাম। এরপরে পার্ট 2 তে আমরা স্থানীয় বায়ু ও আকস্মিক বায়ু নিয়ে কিন্তু আলোচনা করব। তবে আজকে যেটুকু পড়লাম সেখান থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসে সেগুলো কিন্তু আমরা একটু দেখব। দেখো, প্রথমে যে প্রশ্নটা রয়েছে তোমরা এই উত্তর দেওয়ার চেষ্টা করবে যে বায়ু প্রবাহ কয় প্রকার ও কি কি? কয় প্রকার? 4 প্রকার। কি কি? ভেরি গুড, যে নিয়ত বায়ু, সাময়িক বায়ু, আর কি, যে স্থানীয় বায়ু আর আকস্মিক বায়ু। তাই তো, এই 4 প্রকার বায়ু। তাহলে 1 নম্বর হয়ে গেল যে বায়ু প্রবাহ 4 প্রকার। 2 নম্বর হচ্ছে দেখো নিয়ত বায়ু। নিয়ত বায়ু কয় প্রকার ও কি কি? বলে ফেলো। নিয়ত বায়ু কিন্তু 3 প্রকার। ভেরি গুড। কি কি? আয়ন বায়ু, আর পশ্চিমা বায়ু, আর মেরু বায়ু। তাহলে আয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু, এই 3 প্রকার রয়েছে নিয়ত বায়ু। নাম্বার 3, আয়ন বায়ুর অপর নাম কি? বলতো আয়ন বায়ুর অপর নাম কি? বাণিজ্য বায়ু। ভেরি গুড। কেন? কারণ আগেকার দিনে যখন পালতোলা নৌকা ছিল, ব্যবসা বাণিজ্য তো পালতোলা নৌকার সাহায্যে, তখন কিন্তু এই আয়ন বায়ুকে লক্ষ্য করেই কিন্তু তারা যাতায়াত করতো, তাই এর অপর নাম কিন্তু হলো বাণিজ্য বায়ু। নাম্বার 4, কত ডিগ্রি অক্ষরেখাকে গর্জনশীল চল্লিশা বলে? বলো। ভেরি গুড, 40 ডিগ্রি অক্ষাংশ বা যে রয়েছে রেখা সেটাকে আমরা কি বলবো, গর্জনশীল চল্লিশা। ITCZ কি বলতো? ফুল ফর্ম বলো আগে ITCZ এর। ভেরি গুড, ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন, তাই তো? অর্থাৎ এটি কিন্তু উত্তর পূর্ব যে আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষীয় অঞ্চলে এসে মিলিত হচ্ছে।
সেই অঞ্চলটাকে আমরা কি বলছি? আইটিসিজেড। সাময়িক বায়ু কয় প্রকার ও কি কি? বলো কয় প্রকার? 3 প্রকার। কি কি বলো তো? স্থলবায়ু, সমুদ্র বায়ু নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে মৌসুমী বায়ু এবং নাম্বার 3 হচ্ছে কিন্তু পার্বত্য ও উপত্যকা বায়ু। আচ্ছা, ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ুর পার্থক্য লিখো। খুব আসে কিন্তু পরীক্ষায়, আমরা ক্যাটাবেটিক বায়ু কাকে বলে, অ্যানাবেটিক বায়ু কাকে বলে কিন্তু জেনেছি। পার্থক্যটা কি হবে বলো তো? 1 নম্বর হবে পর্বতের ঢাল বরাবর নেমে আসে শীতল বায়ু, সেটি কিন্তু হলো কি? ক্যাটাবেটিক। তাহলে পর্বতের ঢাল অনুযায়ী নেমে আসে। তাহলে একটা কিন্তু পর্বতের ঢাল বরাবর নিচের দিকে নেমে আসছে, একে আমরা কি বলবো? ক্যাটাবেটিক বায়ু। ঠিক তার উল্টোটা হবে, অ্যানাবেটিক বায়ু হলো পর্বতের ঢাল বরাবর উপরের দিকে ওঠে, তাই তো? 2 নম্বর হবে পর্বতের শিখরে বায়ু বেশ শীতল ও ভারী বলে কিন্তু নেমে আসে। কেন? বায়ু কিন্তু খুব ঠান্ডা হয়ে যায় এবং ভারী হয়ে যায়, তাই নেমে আসে। এটা উপর দিকে ওঠে কেন? বায়ু উষ্ণ ও হালকা হয় বলে এটি কিন্তু উপর দিকে বায়ুটা ওঠে, অ্যানাবেটিক বায়ু ওঠে। এরপরে 3 নম্বর যে ক্যাটাবেটিক বায়ুর কিন্তু গড় গতিবেগ বেশি, অর্থাৎ যে নিচের দিকে নামছে তার বেগটা কিন্তু বেশি। অপরদিকে এই যে অ্যানাবেটিক বায়ু যেটি উপরের দিকে পাহাড়ে ঢাল বরাবর উঠছে তার কিন্তু গতিবেগটা একটু কম। এই 3টি কিন্তু পার্থক্য তোমাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে? তো থ্যাংক ইউ ক্লাস, মনোযোগ দিয়ে ক্লাসটা শোনার জন্য। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে আরো দুটি যে বায়ু প্রবাহ রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ক্লাস।